চ্যাপ্টার 400 দ্য গ্রোথ অব দ্য রুকি। অন্ধকার আর মজবুত একটা ঘরে ডেরিক বার্গ এতক্ষণ অজ্ঞান হওয়ার ভান করে পড়েছিল, কিন্তু হঠাৎ করেই ডেরিক বার্গ লাফিয়ে উঠে দাঁড়াল। কেউ একজন আগেই ডেরিক বার্গের হারিকেন কুঠারটা কেড়ে নিয়ে পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছিল। ডেরিক বার্গের জামার প্রতিটা পকেটও একদম খালি করে ফেলা হয়েছে, কিছুই আর বাকি নেই। ডেরিক বার্গ লম্বা করে একটা শ্বাস নিল আর খুব স্থির দৃষ্টিতে চারপাশে তাকাল। হঠাৎ করেই ডেরিক বার্গের চোখে সূর্যের মতো দুটো আলোর রশ্মি জ্বলে উঠল, যার ফলে ঘরের ভেতরে সবকিছু ডেরিক বার্গের চোখে একদম পরিষ্কারভাবে ফুটে উঠল। এই ঘরের আসবাবপত্র বলতে শুধু একটা টেবিল আর দুটো চেয়ার ছিল। এগুলো ছাড়াও ঘরের মেঝেটা ছিল পাথরে বাঁধানো, আর সেই মেঝের ওপর অদ্ভুত সব নকশা আঁকা ছিল। টেবিলের ওপর অর্ধেক ব্যবহার করা একটা মোমবাতি রাখা ছিল। সিটি অফ সিলভারের যে কোনো ঘরের জন্যই এটা একদম সাধারণ একটা ব্যাপার, কারণ খুব বেশি সময় ধরে অন্ধকার থাকলে সেখানে যে কোনো সময় দানব চলে আসতে পারে। বিন্দুমাত্র দ্বিধা না করে ডেরিক বার্গ বসে পড়ল আর মোমবাতিটার দিকে হাত বাড়াল। তারপর ডেরিক বার্গ মোমবাতিটা ভেঙে 3 টুকরো করল। এক টুকরো হলো আসল মোমবাতির 4 ভাগের 3 ভাগ, আর বাকি 1 ভাগকে ভেঙে ডেরিক বার্গ দুটো সমান টুকরো করল। ডেরিক বার্গ মোমবাতিগুলোকে এমনভাবে ভাঙল যাতে 3টে মোমবাতির ভেতরের সলতেগুলো একদম পরিষ্কারভাবে বেরিয়ে থাকে। খট! ডেরিক বার্গ নিজের আঙুলগুলো একসাথে ঘষল আর তা থেকে একটা সোনালি রঙের শিখা তৈরি করে মোমবাতি 3টে জ্বালিয়ে দিল। ওপরের দিকের দুটো মোমবাতি মিস্টার ফুলকে বোঝানোর জন্য রাখা হয়েছে, আর বাকি একটা মোমবাতি ডেরিক বার্গকে নিজেকে বোঝানোর জন্য। সব প্রস্তুতি শেষ করার পর ডেরিক বার্গ সাধারণ নিয়ম মেনে আর কোনো ভেষজ গুঁড়ো পোড়াল না। তার বদলে ডেরিক বার্গ সেখানে এসেনশিয়াল অয়েল ঢেলে দিল এবং পেছনে হেলান দিয়ে খুব নিচু স্বরে মিস্টার ফুলের সম্মানসূচক নাম জপ করতে করতে খুব দ্রুত ধ্যানের স্তরে পৌঁছে গেল। ডেরিক বার্গ একদম একঘেয়েভাবে নামটা বারবার পড়তে লাগল, যেন ডেরিক বার্গ নিজেকেই হিপনোটাইজ বা সম্মোহিত করছে। ধ্যানের সাহায্যে ডেরিক বার্গ এমন এক অদ্ভুত অবস্থায় পৌঁছে গেল যেখানে ডেরিক বার্গের মন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল আর আধ্যাত্মিক শক্তি চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করল। ডেরিক বার্গের মনে হল সে যেন ভাসছে, কিন্তু একই সাথে তার ভেতরে একটা অদ্ভুত স্বচ্ছতাও কাজ করছিল। ডেরিক বার্গের মানসিক সত্তা যত ওপরের দিকে উঠছিল ততই সেটা চারদিকে ছড়িয়ে পড়ছিল। এটাই হলো কৃত্রিমভাবে ঘুমের মধ্যে হাঁটার মতো একটা অবস্থা। মিস্টার ফুলের অনুমতি থাকার কারণে ডেরিক বার্গ এই প্রক্রিয়ার বেশ কিছু অপ্রয়োজনীয় ধাপ বাদ দিয়ে কাজটা অনেক সহজে করতে পারত। ধূসর কুয়াশার ওপরে সেই বিশাল আর প্রাচীন প্রাসাদের ভেতরে ক্লাইন মোরেত্তি এতক্ষণ অল ব্ল্যাক আই নিয়ে নাড়াচাড়া করছিল, কিন্তু হঠাৎ ক্লাইন মোরেত্তি দেখতে পেল লিটল সানকে বোঝানো সেই গাঢ় লাল রঙের তারাটা আলোয় ভরে উঠেছে, আর সেই আলোটা জমাট বেঁধে একটা মানুষের ছায়ায় পরিণত হচ্ছে। সেই সাথে এই রহস্যময় জায়গার শক্তিটাও কিছুটা কেঁপে উঠল। এই দৃশ্যটা দেখার পর ক্লাইন মোরেত্তি স্বস্তির নিঃশ্বাস না ফেলে পারল না। এর মানে হল লিটল সান ইতিমধ্যেই অভিযানের সবচেয়ে বিপজ্জনক অংশটা শেষ করে ফেলেছে, আর এখন ক্লাইন মোরেত্তিকে শুধু পুরো পরিস্থিতিটা সামলে নিতে হবে। ক্লাইন মোরেত্তি আর একটুও দেরি করল না। সে সাথে সাথেই অল ব্ল্যাক আই নিচে রেখে ব্ল্যাক এম্পেরর কার্ডটা তুলে নিল। ক্লাইন মোরেত্তি মুহূর্তের মধ্যেই নিজের ক্ষমতা আর আধিপত্য বাড়িয়ে নিল, যার ফলে ধূসর কুয়াশার ভেতরের সেই চঞ্চল শক্তিটা ক্লাইন মোরেত্তির কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হল। তারপর ক্লাইন মোরেত্তি কাগজের তৈরি একটা পুতুল হাতে নিল, নিজের হাতের কবজিটা একটু ঘোরাল আর দো শানকে বোঝানো সেই গাঢ় লাল তারাটার দিকে কাগজের পুতুলটা ছুঁড়ে দিল। কাগজের পুতুল আর সেই প্রবহমান শক্তি একে অপরের সাথে মিলেমিশে খুব দ্রুত একটা বিশাল কালো ডানাযুক্ত দেবদূতে পরিণত হল, যার 12 জোড়া ঘুটঘুটে কালো ডানা ছিল। বিশাল কালো ডানাযুক্ত দেবদূত সেই গাঢ় লাল আলো ভেদ করে লিটল সানের সেই মায়াবী অবয়বটার সাথে একদম মিশে গেল। এরপর সেটা একদম নীরবে জ্বলতে শুরু করল আর 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ছাইয়ে পরিণত হল। এই পর্যায়ে এসে ক্লাইন মোরেত্তি আর সিটি অফ সিলভারের পরিস্থিতির ওপর কোনো প্রভাব ফেলতে পারল না। তবে ক্লাইন মোরেত্তির এই বদলি দেবদূত লিটল সানকে পরবর্তী জিজ্ঞাসাবাদ আর তদন্ত পার হতে সাহায্য করতে পারবে কিনা, সে ব্যাপারে ক্লাইন মোরেত্তির নিজেরও পুরোপুরি বিশ্বাস ছিল না। ক্লাইন মোরেত্তি শুধু মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। যা করার দরকার ছিল তা তো করা হয়েই গেছে, আর এত কঠোর পরিশ্রম করার পর এখন শুধু ভাগ্যের উপর ভরসা করে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। আশা করা যায় এর ফলটা ভালোই হবে। এক ঘোরের মধ্যে ডেরিক বার্গ দেখতে পেল বিশাল কালো ডানাযুক্ত দেবদূত তার সামনে নেমে আসছে, যার জ্যোতি পুরো আকাশকে ঢেকে ফেলেছে, আর সেই দেবদূত তার 12 জোড়া কালো ডানা দিয়ে ডেরিক বার্গকে জড়িয়ে ধরল। হঠাৎ করেই ডেরিক বার্গের ঘোর কেটে গেল, আর ডেরিক বার্গ দেখতে পেল তার চোখের সামনে 3টে মোমবাতি একদম নীরবে জ্বলছে। মিস্টার ফুলকে মন থেকে ধন্যবাদ জানানোর পর ডেরিক বার্গ তার আচার অনুষ্ঠান শেষ করল এবং আসল মোমবাতির 4 ভাগের 1 ভাগ দিয়ে তৈরি হওয়া সেই দুটো মোমবাতি নিভিয়ে দিল। তারপর ডেরিক বার্গ মোমবাতি দুটো তুলে নিল এবং নিজের হাতের তালুতে উজ্জ্বল সোনালী রঙের একটা আগুনের শিখা তৈরি করল।
টুপ 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 মোমবাতি দুটো খুব দ্রুত গলে যেতে লাগল, আর সেগুলোর মোম বাকি থাকা মোমবাতিটার ওপর এবং তার আশেপাশের জায়গায় ফোঁটায় ফোঁটায় পড়তে লাগল। মোমবাতি দুটো যখন পুরোপুরি পুড়ে শেষ হয়ে গেল, তখন টেবিলের ওপর শুধু একটাই মোমবাতি বাকি রইল। মোমবাতিটা আগের চেয়ে একটু ছোট হয়ে গিয়েছিল, কিন্তু দেখে সেটা খুব একটা বোঝার উপায় ছিল না। দেখে মনে হচ্ছিল যেন মোমবাতিটা খুব অল্প সময় ধরেই জ্বলছে। বাকি থাকা সমস্ত প্রমাণ সরিয়ে ফেলার পর ডেরিক বার্গ হলুদ শিখায় জ্বলতে থাকা সেই শেষ মোমবাতিটাও নিভিয়ে দিল। ডেরিক বার্গ একদম চুপচাপ বসে সামনের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ ধরে ডেরিক বার্গ আর কোনো কাজই করল না। ডেরিক বার্গ খুব চিন্তায় পড়ে গিয়েছিল যে 6 সদস্যের কাউন্সিল হয়তো খুব একটা দ্রুত ব্যবস্থা নিতে পারবে না, যার ফলে অনুসন্ধানকারী দলের সদস্যরা হয়তো আরও বেশি সিটি অফ সিলভারের বাসিন্দাদের মাশরুম আর ডুম ফ্রুটস খাইয়ে বিপথে নিয়ে যাবে। ডেরিক বার্গ ভয় পাচ্ছিল যে সিটি অফ সিলভারের চিফ আর বাকিরা হয়তো অন্য কোথাও থেকে আরও কিছু প্রমাণ পেয়ে যাবে, আর তাহলে ডেরিক বার্গের সমস্ত প্রস্তুতি একেবারে ভেস্তে যাবে। সেই সব বাইরের মানুষদের ডেরিক বার্গ মনে মনে ভীষণ ঘৃণা করত, যারা অন্ধকারের গভীরের মধ্যে লুকিয়ে থাকে আর সবসময় মনে চরম হিংসা পুষে রাখে, যাদের মধ্যে আমন আর ফলেন ক্রিয়েটরও ছিল। ডেরিক বার্গ নিজের ভেতরে একটা অপরাধবোধ অনুভব করছিল, কারণ ডেরিক বার্গ ডার্ক এবং বাকিদের কোনো ধরনের সাবধান না করেই নিজে এই অভিযান থেকে সরে এসেছিল, যার ফলে ওরা সবাই ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছিল। ডেরিক বার্গ অনেক কষ্ট পেয়ে নিজের হাতেই তার এমন একজন সহপাঠীকে মেরে ফেলেছিল, যাকে ডেরিক বার্গ নিজের বন্ধু বলেই ভাবত। যদিও ডেরিক বার্গ নিজের চোখে ডার্কের শেষ পরিণতি দেখতে পায়নি, কিন্তু ডেরিক বার্গ বিশ্বাস করত যে একজন মানুষ ওই অবস্থায় চলে যাওয়ার পর তার বেঁচে থাকা বা মরে যাওয়ার মধ্যে আসলে আর কোনো পার্থক্য থাকে না। এই ধরনের মিশ্র অনুভূতির ভেতর দিয়ে যাওয়ার সময় ডেরিক বার্গ ঠিক কতক্ষণ অপেক্ষা করেছিল তা ডেরিক বার্গ নিজেও জানত না। মাঝখানে ডেরিক বার্গ এমনকি মোমবাতিটা আবার জ্বালিয়েও নিয়েছিল। অবশেষে ডেরিক বার্গ শুনতে পেল মোহর খোলার শব্দ হচ্ছে আর দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। মাথা ঘুরিয়ে তাকাতেই ডেরিক বার্গ সেই ম্লান হলুদ মোমবাতির আলোয় দেখতে পেল কালো স্কার্ট পরা একজন নারী ঘরের ভেতরে হেঁটে আসছে। ওই নারীর চুলগুলো পনিটেইল করে বাঁধা ছিল, আর সেটা তার পিঠের ওপর ঝুলেছিল। ম্যাম আফলর। অবচেতনভাবেই ডেরিক বার্গের মুখ দিয়ে ডাকটা বেরিয়ে এলো। আফলর বেশ সুন্দরী একজন নারী ছিল, কিন্তু আফলরের চোখের কোণে বলিরেখা পড়ে গিয়েছিল। আফলর হাসল আর মাথা নেড়ে সাড়া দিল। তারপর আফলর খুব হালকা পায়ে হেঁটে এসে ডেরিক বার্গের ঠিক উল্টো দিকে বসল। তোমার কি কিছু বলার আছে? আফলর খুব নরম গলায় ডেরিক বার্গকে জিজ্ঞেস করল। ডেরিক বার্গ স্বভাবতই নিজের মাথাটা উঁচু করল আর আফলরের দিকে তাকাল, কিন্তু হঠাৎ করেই ডেরিক বার্গ আবিষ্কার করল যে কোনো এক অজানা কারণে আফলরের চোখের মণিগুলো লম্বাটে আর সোনালি রঙের হয়ে গেছে। ডেরিক বার্গের মন যেন আবার সেই ভেসে যাওয়ার মতো অবস্থায় চলে গেল, আর ডেরিক বার্গের মনে হল সে যেন আবার ঘুমের ঘোরে হাঁটতে শুরু করেছে। আফলর মোমবাতির শিখাটা একটু ঠিক করে দিল, যাতে সেই ম্লান হলুদ আলোটা ছেলেটার মুখের ওপর পুরোপুরি এসে পড়ে। আফলরের সেই ফ্যাকাশে সোনালি চোখের মণিগুলো ধীরে ধীরে আরও বেশি উদাসীন হয়ে উঠল, ঠিক যেন আবেগহীন কোনো দর্শকের মতো। হঠাৎ করেই সেই ফ্যাকাশে সোনালি লম্বাটে চোখের মণিগুলোর ভেতরে হালকা আলোর গোল গোল রিং তৈরি হতে লাগল। দেখে মনে হচ্ছিল সেটা যেন একটা ঘূর্ণি তৈরি করছে আর একটা গোলক ধাঁধা বানিয়ে ফেলেছে। অজ্ঞান হওয়ার মতো অবস্থার মধ্যে ডেরিক বার্গ অনুভব করল সে যেন অনন্ত অন্ধকার আর অসংখ্য উজ্জ্বল রঙের ভেতরে ভেসে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই ডেরিক বার্গের মাথাটা হঠাৎ করে একদম পরিষ্কার হয়ে গেল। ডেরিক বার্গের মনে হল যেন কোনো কিছু অত্যন্ত নিখুঁতভাবে তাকে ওই স্বপ্নীল অবস্থার মধ্যে ধরে রেখেছে। ডেরিক বার্গ দেখতে পেল সেই কাঁপতে থাকা হলুদ মোমবাতির আলো আর তার উল্টো দিকে বসে থাকা আফলরকে, যার চোখের মণিগুলো ফ্যাকাশে সোনালি আর লম্বাটে হয়ে আছে। ঘরের এক কোণের অন্ধকার ছায়া থেকে সিটি অফ সিলভারের চিফ, যার চুল পাকতে শুরু করেছে, সেই বয়স্ক মানুষটি হেঁটে বেরিয়ে এলো। সিটি অফ সিলভারের চিফকে মাথা নেড়ে ইশারা করার পর আফলর ডেরিক বার্গকে জিজ্ঞেস করল, তুমি এতক্ষণ ধরে কি করছিলে? ডেরিক বার্গ নিজের প্রশিক্ষণের কথা মনে করল আর আগের মতোই নিজের মনের অবস্থাটা ঠিক রাখল। আমি জানি না, আমার মনে হচ্ছিল আমি যেন ঘোরের মধ্যে আছি, ঠিক যেন কোনো স্বপ্ন দেখছি। মাঝে মাঝে শুধু আমার মাথাটা একটু পরিষ্কার লাগছিল। ডেরিক বার্গের উত্তর দেওয়ার সাথে সাথেই সিটি অফ সিলভারের চিফের চোখের মধ্যে দুটো জটিল গাঢ় সবুজ রঙের চিহ্ন ফুটে উঠল। আফলর আবার বলতে শুরু করল, তুমি কি জানো যে ডার্ক রেজেন্সের সাথে তোমার একটা ঝামেলা হয়েছিল? আমার শুধু এটুকু মনে আছে যে আমরা মারামারি করছিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন ক্রুশের ওপর উল্টো করে ঝোলানো একজন মানুষকে দেখেছি, আর দেখেছি চোখা টুপি আর ক্রিস্টালের মনোকল পরা আর একজন মানুষকে। হ্যাঁ, আমি তাকে অন্ধকূপের কাছে দেখেছিলাম। সে মুখ খুলেছিল আর হাসতে হাসতে কথা বলেছিল। ডেরিক বার্গ একটানা অনেক লম্বা একটা গল্প বলে গেল। আফলর সিটি অফ সিলভারের চিফের দিকে তাকালো আর একটু জোর দিয়ে জিজ্ঞেস করল, সে কি বলেছিল? আমার কিছুতেই মনে পড়ছে না। আমার শুধু একটা কথাই মনে আছে। সে হাসতে হাসতে বলেছিল, ফলেন ক্রিয়েটর, ট্রু ক্রিয়েটর শেফার্ড। ডেরিক বার্গ তার উত্তেজনা প্রায় আর সামলে রাখতে পারছিল না।
ডেরিক বার্গ এত বড় একটা ঝুঁকি নিয়েছিল শুধুমাত্র সিটি অফ সিলভারের চিফকে ফলেন ক্রিয়েটরের নামটা বলার জন্য, আর একজন শেফার্ড যে সন্দেহজনক সেটা বোঝানোর জন্য। ফলেন ক্রিয়েটর, ট্রু ক্রিয়েটর, এটা তো মন্দিরের নিচের দিকের দেয়ালে আঁকা ছবিগুলোর সাথে মিলে যাচ্ছে। সিটি অফ সিলভারের চিফ হালকা করে মাথা নাড়ল আর ভ্রু কুঁচকে ফিসফিস করে বলল, শেফার্ড। আর তারপর আফলরের গলাটা এখনও আগের মতোই অস্বাভাবিক রকমের নরম ছিল। ডেরিক বার্গ সেই ঘোরের মধ্যেই উত্তর দিল। এরপর তাদের মধ্যে সংঘর্ষ হল, আর সেখানে প্রচুর আলো দেখতে পেলাম, খুব উজ্জ্বল আলো। তারপর আমার জ্ঞান ফিরে আসলো আর আমি সমানে কাশতে শুরু করলাম। পুরোটা সময় জুড়ে সিটি অফ সিলভারের চিফের চোখের সেই গাঢ় সবুজ চিহ্নগুলো একদমই মিলিয়ে গেল না, আর সে ইভলিনকে ইশারা করল আরও বিস্তারিত জিজ্ঞেস করার জন্য। ডেরিক বার্গ খুব বেছে বেছে উত্তর দিতে লাগল, আর নিজের বানানো গল্প অনুযায়ী ডেরিক বার্গ পুরো দোষটা আমনের ঘাড়ে চাপিয়ে দিল। এর বাইরে আর যা কিছুই ঘটেছিল সেগুলোর ব্যাপারে ডেরিক বার্গ স্মৃতিশক্তি হারানোর ভান করল। অবশেষে আফলর জিজ্ঞেস করল, তুমি কুঠারটা কোথা থেকে পেয়েছিলে? দ্য সান পাথওয়ের পোষণ ফর্মুলা তুমি কোথায় পেলে? আমি আন্ডারগ্রাউন্ড মার্কেট থেকে কুঠারটা কিনেছিলাম। সেই লোকটা মুখোশ পরা ছিল, আর আমি শুধু এটুকু বুঝতে পেরেছিলাম যে সে একজন পুরুষ। দ্য সান পাথওয়ের পোষণ ফর্মুলাটা আমার বাবা মা আমার জন্য রেখে গিয়েছিল। কোনো এক অভিযানের সময় তারা সেটা আবিষ্কার করেছিল। ডেরিক বার্গ খুব আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। এই সন্দেহের জায়গাগুলো তো সবসময় ছিল, তাই দ্য হ্যাংডম্যান আগেই ভেবে নিয়েছিল যে ডেরিক বার্গকে জেরা করার সময় ওরা এই প্রশ্নগুলো অবশ্যই করবে। সেই কারণে দ্য হ্যাংডম্যান ডেরিক বার্গকে দিয়ে এই উত্তরগুলো বারবার অনুশীলন করিয়ে নিয়েছিল। যদিও সিটি অফ সিলভারের আন্ডারগ্রাউন্ড মার্কেট কিছুটা খোলাখুলিভাবেই চলত, তারপরেও এমন অনেক মানুষ ছিল যারা বিভিন্ন কারণে নিজেদের আসল পরিচয় লুকিয়ে রাখার চেষ্টা করত। আর এই বিষয়টা ডেরিক বার্গের জন্য সবচেয়ে ভালো একটা কৈফিয়ত হিসেবে কাজ করল। খুব মনোযোগ দিয়ে ডেরিক বার্গের কথা শোনার পর আফলর সিটি অফ সিলভারের চিফের দিকে নিজের মাথাটা ঘোরাল আর বলল, সে মিথ্যে কথা বলছে না, তার মিথ্যে কথা বলার কোনো উপায় নেই। আমি গ্লোরি ক্রাউনের ক্ষমতা ব্যবহার করছি। সিটি অফ সিলভারের চিফ মাথা নেড়ে বলল, এই অবস্থার মধ্যে ডেরিক বার্গের ভেতরে শয়তানি, অবক্ষয় বা দুর্নীতির কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। এই ধরনের বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করাটা একজন ডিমন হান্টারের বিশেষ ক্ষমতা ছিল। হাই সিকোয়েন্সের পেশা হিসেবে ডিমন হান্টাররা নিজেদের নড়াচড়া আর উদ্দেশ্য লুকিয়ে রাখতে সবচেয়ে বেশি পারদর্শী ছিল, যার ফলে যারা আগে থেকেই বিপদের আঁচ করতে পারে তাদের পক্ষেও ডিমন হান্টারদের খুঁজে বের করা একদম অসম্ভব হয়ে যেত। তাই প্রত্যেক ডিমন হান্টারই ছিল যে কোনো শয়তানের চরম শত্রু। কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর সিটি অফ সিলভারের চিফ উঠে দাঁড়াল আর ঘর থেকে বেরিয়ে গেল। বাইরের এক কোণে লুকিয়ে থাকা সেই ছায়াটাকে সিটি অফ সিলভারের চিফ বলল, আমি ডেরিক বার্গকে পরে ছেড়ে দেব। আমার মনে হয় আপাতত ডেরিক বার্গ ঠিকই আছে, তবে কিছুদিন ডেরিক বার্গের ওপর গোপনে নজর রাখো। আমন যদি দুটো অবতার তৈরি করতে পারে তবে সে হয়তো ৩ নম্বরটাও তৈরি করতে পারবে। ঠিক আছে চিফ, সিটি অফ সিলভার শ্যাডো মনিটর খুব সম্মানের সাথে উত্তর দিল। ডেরিক বার্গ যখন জেগে উঠল তখন সেই জেরা করার ঘরটা একদম ফাঁকা ছিল। সেখানে শুধু লিখে রাখা ছিল যে ডেরিক বার্গ এখন মুক্ত এবং সে চাইলে চলে যেতে পারে। ডেরিক বার্গ মনের ভেতর স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল আর ঘর থেকে বেরিয়ে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতেই ডেরিক বার্গের মিস্টার হ্যাংডম্যানের উপদেশের কথা মনে পড়ল, তুমি এত সহজেই স্বস্তি পেয়ে অসতর্ক হয়ে যেতে পারো না। গোপনে নজরদারি করার কাজটা নিশ্চিতভাবেই আরও কিছুদিন চলতে থাকবে, আর তা না হলে বুঝতে হবে তোমার চিফের কোনো খামতি আছে। হ্যাঁ, আমি আপাতত মিস্টার ফুলের সম্মানসূচক নামটাও আর জব করতে পারব না। ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে ডেরিক বার্গ বিড়বিড় করে নিজেকেই বলল। হাঁটতে হাঁটতেই ডেরিক বার্গ হঠাৎ করে বেগুনি ডোরাকাটা কালো রঙের পোশাক পরা একটা পরিচিত অবয়ব দেখতে পেল। সে ছিল এল্ডার লোভিয়া, যে একজন শেফার্ড আর দেখতে বেশ সুন্দরী। এল্ডার লোভিয়ার ফ্যাকাশে ধূসর চোখ দুটো ডেরিক বার্গকে একবার দেখে নিল, আর এল্ডার লোভিয়ার মুখে একটা খুব নরম হাসি ফুটে উঠল। নিজের ঘরে ফিরে এসে একদম ভাবলেশহীন মুখে এল্ডার লোভিয়া ডেস্কের দিকে হেঁটে গেল আর চামড়ার তৈরি এক টুকরো পার্চমেন্ট কাগজ খুলে নিল। এল্ডার লোভিয়া নিজের বাঁ হাত দিয়ে ডান হাতের তর্জনীটা চিমটি কেটে ধরল আর আঙুলের ডগাটা মোটকে ভেঙে ফেলল, কিন্তু সেখান থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল না। দেখে মনে হচ্ছিল যেন এল্ডার লোভিয়ার সমস্ত রক্ত তার আঙুলের ওপরের চামড়ায় এসে জমা হয়েছে। এই আঙুলটা দিয়ে এল্ডার লোভিয়া সেই কাগজের টুকরোর ওপর একটা খুব জটিল চিহ্ন এঁকে ফেলল। চিহ্নটা একটা মণিবিহীন চোখ দিয়ে তৈরি ছিল, যেটা গোপন করার বিষয়টাকে বোঝায়, আর তার সাথে ছিল কিছু আঁকাবাঁকা রেখা, যেটা পরিবর্তনের প্রতীক। খুব ভালোভাবে পরীক্ষা করার পর এল্ডার লোভিয়া এই কাগজের টুকরোটা দিয়ে নিজের ভাঙা আঙুলটা পেঁচিয়ে নিল। তারপর সেটা নিজের মুখের ভেতর ঢুকিয়ে শব্দ করে চিবোতে লাগল এবং সবশেষে পুরোটা গিলে ফেলল। এখন ডান হাতে শুধু 4টে আঙুল বাকি ছিল, কিন্তু হঠাৎ করেই এল্ডার লোভিয়ার ডান হাতের তালুর সেই ক্ষতের চারপাশের রক্ত আর মাংস নড়াচড়া করতে শুরু করল।
সেখান থেকে খুব দ্রুত নতুন একটা তর্জনী গজিয়ে উঠল, যেটা দেখতে আগের চেয়ে একটু ফ্যাকাশে লাগছিল। এল্ডার লোভিয়া নিজের মাথাটা নিচু করল, হাতের তালুর দিকে তাকালো আর ফিসফিস করে শুধু একটা কথাই বলল, মিস্টার ফুল।